নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, সংস্কার চায় জামাত, সরকারকে সমর্থন সব রাজনৈতিক দলের, প্রধান উপদেষ্টার অফিস। আর কেউ পালাতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার। ভিসা ও কাজের অনুমতি থাকা 18,000 শ্রমিকের মালয়েশিয়া গমনের অনুমতি মিলল, প্রবাসী কল্যাণ উপদেষ্টা। অতিবৃষ্টি ও উজানের পানিতে ময়মনসিংহ ও শেরপুরে বন্যা, লক্ষাধিক মানুষ পানিবন্দী, নোয়াখালীতে জলাবদ্ধতা। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি এবারে পুরো খবরে। প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তবে ভোটের আগে সংস্কারের রোডম্যাপ চায় জামায়াতে ইসলামী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে এই দাবি জানায় বিএনপি ও জামায়াত। ইমরুল আহসানের রিপোর্ট। 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় প্রধান উপদেষ্টার সংলাপ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল সংলাপে যোগ দেয়। 1 ঘণ্টার আলোচনায় সংস্কার ও অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরে বিএনপি। দলটি মনে করে নির্বাচন আয়োজনই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। উনি ফিডব্যাক কি দিয়েছেন স্যার আপনাদের এই দাবি ব্যাপারে? উনি বলেছেন সবকিছু অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দায়ে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলে বিএনপি। একই সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ইউনিয়ন পরিষদ বাতিল করা সহ বেশ কিছু দাবি জানিয়েছে দলটি। বিএনপির সাথে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের পাশাপাশি সংস্কারের রোডম্যাপের কথা তুলে ধরে দলটি। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে, জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। আমরা 2টা রোডম্যাপ চেয়েছি, একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে, এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি। এদিকে স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সে কারণে ভোটের আগে সংস্কার চায় গণতন্ত্র মঞ্চ। তবে শুধু প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছে বাম গণতান্ত্রিক জোট। সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে বলেছি অন্যান্য যে কাজগুলো আছে সেই সংস্কারের প্রস্তাব তারা করে যাবেন, পরবর্তীতে নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নেবেন। এর বাইরে এই সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ তাকে করবে। কোনো কোনো জায়গায় এরকম হচ্ছে, আগে একটা দল একরকম ভাবতো, কনস্টিটিউশন নিয়ে একটা পজিশন ছিল, এখন মনে করছে না একটা ভালো নির্বাচনের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র করবার জন্য আমাদেরকে সবগুলো মিলেই কাজগুলো করা দরকার, সেগুলোতে তারা কোনো বাধা দিবেন না। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে 5 অগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারের মন্ত্রী, এমপি এবং নেতাকর্মীরা কিভাবে পালিয়ে দেশ ছেড়েছে এমন প্রশ্ন কয়েকটি রাজনৈতিক দলের। প্রধান উপদেষ্টার সাথে সংলাপ শেষে এমন দাবি কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর দিনভর সংলাপ শেষে গণমাধ্যমে কথা বলেছে রাজনৈতিক দলগুলো। জুলাই আগস্ট গণহত্যার পর আওয়ামী লীগ যাতে আবারও রাজনীতিতে ফিরতে না পারে এমন দাবি জানিয়েছে সংলাপে অংশগ্রহণকারী কয়েকটি দল। যারা নাকি খুনি এবং যারা নাকি দেশের টাকা পাচারকারী এবং যারা নাকি দুর্নীতিবাজ, এরা কিভাবে দেশ থেকে পালালো এইটা আমাদের বোধগম্য না। এটা জাতি কিন্তু এটা মানতে চায় না, আর আপনাদের দুর্বলতাই কিন্তু এটা প্রকাশ পেতে চায়। মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছি, যেন পতিত স্বৈরাচারী সরকারের দোষররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায়
তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। সংলাপ শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং প্রেস সচিব জানান, আলোচনায় সব রাজনৈতিক দল সরকারকে সহযোগিতার আশ্বাস জানিয়েছে। গঠিত 6 কমিশনের রিপোর্টের ভিত্তিতে জানানো হবে নির্বাচনের সময়সীমা। সবগুলো রাজনৈতিক দলই সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে, সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে। রিচ প্রতিষ্ঠান তারা যেন এদের এই ফান্ডে ডোনেট করেন, যাতে আমরা আমাদের যারা ভাই বোন যারা এই মহান আন্দোলনে শরীক হয়েছিলেন তাদের পাশে যাতে এই ফাউন্ডেশন দাঁড়াতে পারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সকল চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধ করবে বলেও জানান তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার সাথে জড়িতদের খোঁজ পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন করে কারো পালানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের নেতাকর্মীরা 5 থেকে 7 অগস্টের ভেতরেই পালিয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণসভায় তার নামে একটি ভবন ও তোরণ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের একে একে গ্রেফতার করা হচ্ছে। জানান, আওয়ামী সরকার পতনের পর 3 দিনে অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখন আর কারো পালানোর সুযোগ নেই। সীমান্তে নিরাপত্তা কঠোর করা হয়েছে। যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7 এই 3 দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণে কিন্তু তাদের পিছনে আছে। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলেও জানান উপদেষ্টা। যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকার তাদের খুঁজছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত সরকারের সাবেক এমপি মন্ত্রীদের ধরতে সবার সহযোগিতা চান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম আজাদকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর 5 আসনের সংসদ সদস্য হয়েছিলেন আবুল কালাম আজাদ। হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেজন্য সারা দেশে সেনাবাহিনী নিয়োজিত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। ঢাকের তালে দুর্গাদেবীকে সম্মান জানাবে হিন্দু সমাজ। এরই মধ্যে দেশব্যাপী পূজার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। তবে দুর্গাপূজার সময় এক ধরনের নাশকতার আশঙ্কা সবসময়ই থাকে। এই অবস্থায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছে। তারই অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান। এ সময় দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি অবহিত করেন পূজা উদযাপন কমিটির নেতারা। ঢাকা শহরে কিন্তু আমাদের কুমারী পূজা হচ্ছে না, কুমারী পূজা হচ্ছে। কুমারী পূজা হচ্ছে মায়ের পূজা, যুগন্ত মায়ের পূজা।
কিন্তু এখানে হচ্ছে না, কারণ নিরাপত্তা নেই। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেতে সবাই শান্তিতে থাকবে। সেনাবাহিনী প্রধান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বেশ কিছু পরামর্শ দেন। বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেছে এবং নির্বিঘ্নে নিজেদের উৎসব পালন করেছে। আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই এবং সেই পরিবেশে সবাই আপনাদের এই পরবটা আপনারা উদযাপন করবেন। পূজা উদযাপন কমিটির নেতারা ছাড়াও পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্দিরে উপস্থিত ছিলেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসান আব্দুল্লাহ। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে 3 দফা দাবি জানানো হয়। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। যদি তারা এটি না করতে পারে, যেই রক্তের উপরে দাঁড়িয়ে তারা ওই আসনগুলোতে বসেছে, সেই রক্তের মর্যাদা তারা নিজেরা নষ্ট করছে। গণ অভ্যুত্থানের 2 মাস পরও শহীদ পরিবারের পুনর্বাসনের অগ্রগতি হয়নি জানিয়ে দ্রুত তাদের পুনর্বাসনের পদক্ষেপ নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সকালে জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাবেশ থেকে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এই আহ্বান জানিয়েছেন। চিকিৎসার বাইরেও আহতদের ভাতা দেওয়ার দাবি জানান তিনি। গরিবের পেটে লাথি মেরে এখনও বাজার নিয়ন্ত্রণে যেসব সিন্ডিকেট সক্রিয়, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্য এবং স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে মন্তব্য করে গত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবব্রত ভট্টাচার্য বলেছেন, এই অবস্থার পরিবর্তনের জন্য নির্বাচনই একটি সুযোগ, যা হারালে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে কিনা সন্দেহ। বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা ক্ষেত্রে বৈষম্য, সরকারি প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চিত্র তুলে ধরে এসব সমাধানের পরামর্শ দেন। জবাবে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রকাশিতব্য শ্বেতপত্রকে গত 1 দশকের ময়নাতদন্ত মন্তব্য করে বলেন, সামগ্রিকভাবে বিরাজমান সমস্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের নাগরিক অধিকারকে আমাদের উসুল করে নিতে হবে এবং এটার জন্য একদিকে যেমন নির্বাচন একটা পদক্ষেপ, কিন্তু প্রতিনিয়ত নাগরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রাপ্যটা আমাদের বুঝে নেওয়ার সুযোগ, এইটি সুযোগ। এই সুযোগ যদি আমরা হারাই, আবার যে কোনোদিন খুঁজে পাবো কিনা এটা আমি জানি না। ভিসা ও কাজের অনুমতি থাকার পরেও মালয়েশিয়ায় যে 18,000 শ্রমিক যেতে পারেননি তাদের প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই কথা জানিয়েছেন। ডক্টর আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধের পর তিনি এটি অনুমোদন করেছেন। উপদেষ্টা জানান, নতুন করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে এবং মজুরি বাড়ানোর বিষয়েও ইতিবাচক সাড়া দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। বিদেশি শ্রমিকদের জন্য বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি। রেমিটেন্স যোদ্ধাদের জন্য এই লাউঞ্জে বিশেষ সুবিধা থাকবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। মধ্যপ্রাচ্যের যে শ্রমিক ভাই বোনরা আছে, ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত
সার্ভার এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। কিছু কিছু হাসপাতালে এখনো অনিয়ম রয়ে গেছে। ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, দেশে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন দেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি আশঙ্কাজনক রোগীদের দ্রুত দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ব্যয় দেবে সরকার জানিয়ে তিনি বলেন, যদি কোনো হাসপাতাল থেকে বাড়তি খরচ নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের হাসপাতালগুলোতে কিছু অনিয়ম আছে, আমাদের কিছু কিছু কি বলবো এটাকে, টাকা পয়সা নিয়ে দুর্নীতি আছে। ওই দুর্নীতিগ্রস্ত যারা এগুলো করছে তাদেরকে যদি আমরা পাই, আমরা তাদের বিরুদ্ধে শাস্তির জন্য আমরা ব্যবস্থা নিব। বর্তমান তরুণ প্রজন্ম রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন ও দখলের সাথে পরিচিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। বিভিন্ন শিক্ষক সংগঠন আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। আরও জানাচ্ছেন হাসান জাভেদ। প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি সহ শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননার আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হলে চলবে না, গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে। মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে জানিয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, নতুন বছরের প্রথম দিনে বই তুলে দিতে কিছুটা তাড়াহুড়া করে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা এবং সেই সঙ্গে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার স্বাধীনতা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ইসলামী ভাবধারা মেনে চলার আহ্বান জানান। বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। সকল উপদেষ্টা দেশের মেজরিটি মানুষের যে আদর্শ, ইসলামী আদর্শ, এই আদর্শের চিন্তা চেতনার অনুযায়ী তারা দেশকে পরিচালনা করবে, সেভাবেই চিন্তা করবে। জনগণের চেতনার বাইরে যাতে কোনো চিন্তা তারা না করেন, সেজন্য প্রয়োজন হলে উপদেষ্টাদেরকেও পরিবর্তন করতে হবে, উপদেষ্টার মধ্যেও সংস্কার আনতে হবে, তাহলে এই জাতি সঠিকভাবে চলতে পারবে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনে মূল ভূমিকা পালন করে, অথচ তাদের বেতন কাঠামোতে এখনও বৈষম্য বিরাজ করছে। দ্রুত এই বৈষম্য নিরসনের দাবি জানানো হয়। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাহী আদেশে 34তম বিসিএস কোটার জন্য সংরক্ষিত 672টি শূন্য ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের থেকে মেধার ভিত্তিতে সুপারিশের দাবি জানিয়েছে 34তম বিসিএস কোটা বৈষম্যের শিকার বঞ্চিত ক্যাডার ফোরাম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ তফিজুল ইসলাম। এ সময় তিনি জানান, 2016 সালের 26 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় 34তম বিসিএস-এর প্রাধিকার কোটায় সংরক্ষণ নীতি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু শূন্য পদগুলো 35তম বিসিএস থেকে পূরণের আদেশ দেওয়া হয়। এই আদেশকে বৈষম্যমূলক ও অসাংবিধানিক আখ্যা দিয়ে সংগঠনটি তা বাতিলের দাবিও জানায়। তারা ভিন্ন মতের প্রার্থী এবং 2013 সালের যে কোটা প্রচেষ্টা ছিলাম আমরা, তাদেরকে প্রধানমন্ত্রী ক্ষোভের বশবর্তী হয়ে আমাদেরকে এই 672টি পদ থেকে বঞ্চিত করেছেন। বর্তমান সরকারের কাছে নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের যে 672টা পদ 34তম বিসিএস-এর আমরা প্রাপ্য উত্তীর্ণ আছি, আমাদের থেকে পূরণ করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে সাজ সাজ রব। ইতোমধ্যেই শেষ হয়েছে প্রতিমার নির্মাণ। অধিকাংশ মন্দিরে প্রতিমার রং করার কাজও সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক কাজ চলছে মণ্ডপগুলোতে। এবছরের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তায় মণ্ডপগুলোতে সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের 5 উপজেলার 432টি মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রং করার কাজও শেষ হয়েছে। শেষ মুহূর্তে গেট নির্মাণ, আলোকসজ্জা সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন মন্দির সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় চারদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপে গিয়ে পরিদর্শন করছেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করছেন। এবার প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। প্রশাসন হিসাবে টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে। সেনাবাহিনী 2-3 দিন আসলে তারা এই 2 দিনে এসে তারা ফিরে গেছে, কইছে যে কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, তাদের মোবাইল নম্বর দিয়ে গেছে। সরকারের নিকট আমাদের একটাই দাবি যেন আমরা সনাতন ধর্মাবলম্বীরা খুব সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি। 3 শতাধিক প্রতিমা নিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ করেছে রাধা গোবিন্দ সেবাশ্রম নিমতলা মন্দির। এই পূজা মণ্ডপের দর্শনার্থী শুধু বাংলাদেশ নয়, ভারত থেকেও অনেকে এখানে আসেন পূজারী হিসাবে। এখানে বছর জুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অর্চনা হয়ে থাকে। শিশুদের ধর্মীয় শিক্ষা দেবারও ব্যবস্থা রয়েছে এখানে। আগের বছরের তুলনায় এবার অনেক পুতুল হয়েছে, আবার সুন্দর দৃষ্টিভঙ্গি, অনেক কারুকলামও হয়েছে। আমাদের একটা মনোমুগ্ধকর পরিবেশ। বেড়ছি নিমতলা। আমাদের 12 মাসে 13 পার্বণ যতগুলো অনুষ্ঠান সবকিছু এখানে হয়, বিশেষ করে চৈত্র মাসে মহানাম যজ্ঞ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার জয়পুরহাটে 292টি মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে শেষ মুহূর্তে পুজো উদযাপনের প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া নেত্রকোনায় 468টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, আর রোববার বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ করেছে বিএনপি। বরিশালে দলীয় কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে দলীয় সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলেও তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরনো ষড়যন্ত্রের চেষ্টা করছে। মুন্সিগঞ্জের লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম বাগেরহাটের মোংলা ও রামপালের বিভিন্ন পূজা মন্দির এবং মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন। সিলেটে বৃষ্টি ভেজা দিনে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এনটিভির জনপ্রিয় রিয়ালিটি শো মার্সেল প্রেজেন্টস হাঁসর সিজন 7-এর অডিশন। এই উপলক্ষে শনিবার দিনভর মুখর ছিল সিলেট শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বিভাগীয় শহর সিলেট ছাড়াও সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং চায়ের রাজধানী মৌলভীবাজারের প্রত্যন্ত চা বাগান থেকেও অডিশনে অংশ নিতে ছুটে আসেন প্রতিযোগীরা। অডিশন থেকে বিচারকদের বিচারে সেরা প্রতিযোগীরা অংশ নেবেন মার্সেল হাঁসর মূল অনুষ্ঠানে। অডিশন রাউন্ডের শুরুতে প্রতিযোগীদের স্বাগত জানিয়ে দিক নির্দেশনা দেন হাঁসর যৌথ পরিচালক জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। আমরা শুরু করেছিলাম রংপুর দিয়ে ঢাকার বাইরে, এবং ঢাকার বাইরে আমরা শেষ করছি সিলেট দিয়ে। সিলেটে অসংখ্য প্রতিযোগী, প্রায় 200-র মতো প্রতিযোগী আমাদের এখানে এসছে, কিন্তু আমরা মনে করি যে এর ভিতর থেকে আমরা অবশ্যই খুব ভালো 2-1 জনকে আমরা পেয়ে যাব। নগদ নিবেদিত অর্থনৈতিক খবর।
বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিম, আলু ও পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিমউদ্দিন। রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে একথা বলেন তিনি। বাজার স্থিতিশীল রাখতে নিত্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণের আহ্বান জানান তিনি। কেউ যদি সিন্ডিকেট করে বাজার কারসাজির চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। এদিকে ব্যবসায়ীদের পক্ষ থেকে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতির কথা জানিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ না রাখার কথা বলা হয়। পরে শ্যামবাজারের আলু ও পেঁয়াজের আড়ত ঘুরে বাজার তদারকি কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য সচিব। নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি, সংস্কার চায় জামাত, সরকারকে সমর্থন সব রাজনৈতিক দলের, প্রধান উপদেষ্টার অফিস। আর কেউ পালাতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার। ভিসা ও কাজের অনুমতি থাকা 18,000 শ্রমিকের মালয়েশিয়া গমনের অনুমতি মিলল, প্রবাসী কল্যাণ উপদেষ্টা। অতিবৃষ্টি ও উজানের পানিতে ময়মনসিংহ ও শেরপুরে বন্যা, লক্ষাধিক মানুষ পানিবন্দী, নোয়াখালীতে জলাবদ্ধতা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।